নেই, কিন্তু ওটা চালু হলে তখন অফ করে দেবো। ব্যাপারটা স্ক্রিনটা নেই দেখাবে, তখন এটা লাইটটা অফ করে দিলে। Good afternoon. I would like to welcome you all to this August gathering. We have assembled here on the second day of the 2 days lecture series. 2 lectures will be delivered this afternoon. In the first half by Dr. Pankaj Seksaria, he will be speaking on modern technology and global climate crisis. Srimati Kavita Srivastava will be speaking on resistance and alternatives in the second half. At the end of each lecture, there will be an interactive session to make it more meaningful. We will start the program with a book release, Great Nicobar Prokalpo o Kichu Proshno, edited by Sri Narayan Ghorai. This book is the Bengali version of the book titled Great Nicobar Betrayal, authored by Dr. Pankaj Seksaria. Now I would like to request Srimati Shipra Mukherjee to conduct the book release program. ধন্যবাদ, নমস্কার। আমাদের আজকের অনুষ্ঠান ডক্টর যেটা উনি বললেন, ডক্টর পঙ্কজ সেকসারিয়ার গ্রেট নিকোবার বিট্রেয়াল বইয়ের বাংলা অনুদিত গ্রন্থ নিয়ে। প্রথমেই আমি ধন্যবাদ জানাবো কালধ্বনিকে তাদের মঞ্চে আমাদের জায়গা করে দেওয়ার জন্য। আমাদের কয়েকজনের পক্ষ থেকে কালধ্বনিকে, বিশেষ করে প্রশান্ত দা এবং কুণাল দেবকে থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ এই জায়গাটা করে দেওয়ার জন্য আমাদের। আজকের অনুষ্ঠান আমরা এই বইটির আলোচনা বিষয়বস্তু আমাদের। প্রথমেই জানিয়ে রাখি দুঃখের সাথে যে আমরা বইটি আজকে রিলিজ করতে পারছি না, কারণ বইটির প্রুফরিডিংয়ে কিছু ত্রুটি রয়ে গেছিল, ফলে আমরা আরও কয়েকদিন নিয়েছি। তবে আপনারা যদি বাইরে যেখানে সই করছেন সেখানে যদি আপনারা আপনাদের ফোন নাম্বার বা মেইল আইডি কিছু যদি রেখে যান, আমরা আপনাদের সাথে বইটি তৈরি হলে, যেটি আমরা আশা করছি আর সপ্তাহখানেকের মধ্যেই হবে, আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করে বই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। এই বাংলা বইটির আলোচনার বিষয়বস্তু হল গ্রেট নিকোবর দ্বীপের একটি প্রকল্প, সরকারি প্রকল্প, যেটি সরকার শুরু করতে চাইছে খুব শিগগিরই। প্রকল্প না বলে বোধহয় এটিকে মেগা প্রকল্প বলা উচিত, কারণ ৭২,০০০ কোটি টাকা সরকার বরাদ্দ করেছে এই প্রকল্পটির জন্য। ইদানিং শুনছি ৭২,০০০ কোটি টাকা বেড়ে ৭৫,০০০ কোটি টাকায় গিয়ে দাঁড়িয়েছে। আমাদের এই বইটি, এই গ্রেট নিকোবর প্রকল্পের যে বইটি পঙ্কজ সেকসারিয়া তার অনুবাদ, কারণ এই প্রকল্পটির গুরুত্ব আমরা সবাই অনুধাবন করি, ফলে আমরা কয়েকজন মিলে উদ্যোগ নিয়ে, কয়েকজন বলা উচিত নয়, কারণ আমরা প্রায় ২০ জন উদ্যোগ নিয়ে ডক্টর পঙ্কজ সেকসারিয়ার এডিটেড গ্রন্থটিকে আমরা অনুবাদ করেছি। এই অনুবাদে আমরা নতুন কিছু সংযোজনও করেছি যেটি মূল গ্রন্থে নেই। সেই সংযোজন কেন করেছি এবং এই বাংলা বই তৈরি করার যৌক্তিকতা নিয়ে আমি আমাদের সম্পাদক প্রফেসর নারায়ণ ঘোড়াইকে অনুরোধ করব স্টেজে এসে কিছু বলতে। আজকে আমাদের ৩ জন বক্তা। প্রথমে বক্তব্য রাখবেন প্রফেসর নারায়ণ ঘোড়াই, তারপরে ডক্টর পঙ্কজ সেকসারিয়া এবং তারপরে শ্রী যুধাজিৎ দাশগুপ্ত। খুব ছোট করে নারায়ণ ঘোড়াইকে পরিচিতি দিতে হলে বলি, প্রফেসর নারায়ণ ঘোড়াই হলেন পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক। নারায়ণ ঘোড়াই জঙ্গল পাহাড় ভালোবাসেন, বন্যপ্রাণ এবং প্রকৃতি নিয়ে তিনি নিরন্তর গবেষণায় যুক্ত। ধন্যবাদ শিক্ষা। সমস্ত সুধী শ্রোতৃ মণ্ডলীকে আন্তরিক আহ্বান জানিয়ে এই আন্তর্জাতিক ভাষা দিবসের মাসে সমস্ত ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আমাদের এই যে অনুবাদ গ্রন্থ
মূল গ্রন্থ তো আগেই শিপ্রা মুখার্জি আপনাদের সামনে তুলে ধরেছেন, দ্য গ্রেট নিকোবর বিট্রিয়াল, যার আক্ষরিক বাংলা করলে দাঁড়ায় গ্রেট নিকোবর বিশ্বাসঘাতকতা। তো এই বিশ্বাসঘাতকতার যে আখ্যান, সেটা খুব সুন্দরভাবে প্রফেসর সেক্সেরিয়া বিভিন্ন সংকলিত যে প্রবন্ধগুলি তার সংকলনে প্রকাশ করেছেন, তার ভেতর দিয়ে ফুটে উঠেছে প্রতিটি রচনার শেষে অদ্ভুত এক বিষাদ যে পাঠককে গ্রাস করবে, এটাই আমার বিশ্বাস, এবং যারা পড়েছেন তারাও আমার সঙ্গে সহমত হবে। তো অনেকের মনে প্রশ্ন জাগে যে মূল গ্রন্থটি যখন রয়েছে, আর বাঙালি তো একেবারেই ইংরেজি পাঠে অনভ্যস্ত নয়, তা সত্ত্বেও কেন আজকে এই অনুবাদ করার একটা প্রয়োজন এলো? অনুবাদ করার প্রয়োজনের আগে আমাদের তেমন কিছু মনে হয় আগ্রহ ছিল না। যে 20 জন 22 জনের কথা শিপ্রা আগে বলে গেল, যে সবাই মিলে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, একটা প্রয়াস নেওয়া হয়েছে, কিন্তু প্রফেসর সেক্সেরি এই বারবার আমাদেরকে প্রভোগ করেছিলেন যে না, বাঙালি তো সবকিছু নিয়েই আলোচনা করে, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, কিন্তু একটা জায়গায় মনে হয় একটু আমার চোখে ঘাটতি থেকে গেছে, সেটা হচ্ছে পরিবেশ নিয়ে খুব বেশি কথা বলতে শুনি না। আমাদের বাড়ির কাছে যে সুন্দরবন বা মাথার উপর যে হিমালয় পর্বত, দার্জিলিং হিমালয়, সিকিম হিমালয়, তার বিপর্যয় নিয়ে শুধু পত্রপত্রিকায় আমরা সংবাদ প্রকাশ হতে দেখি, কিন্তু বাঙালিরা কখনো সেইভাবে সক্রিয়ভাবে কোনো কিছুতে অংশগ্রহণ করেন। তো যত দূরেই হোক, প্রায় 2000 কিলোমিটার দূরে দ্বীপভূমি গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জ, দ্য গ্রেট নিকোবর, এবং তার আশপাশের যে দ্বীপমালা, তারা কি ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে সম্মুখীন হতে যাচ্ছে সেটা বাঙালিদের একটু জানা দরকার। তাদের মননে একটু জায়গা যাতে করে নিতে পারে, তার একটা প্রয়াস হচ্ছে এই আমাদের অনুবাদ কর্ম। এবং এই অনুবাদের সঙ্গে অনেকেই জড়িত আছেন, সব স্তরেরই। তার কারণই হচ্ছে, দেখবেন আমরা গ্রেট নিকোবর প্রকল্পের সরাসরি হয়তো অনুবাদ করিনি যে গ্রেট নিকোবর বিশ্বাসঘাতকতা, কিন্তু পরিবর্তে শিরোনামে কিঞ্চিত পরিবর্তন করে যেটা আমরা লিখেছি গ্রেট নিকোবর প্রকল্প ও কিছু প্রশ্ন। এই প্রশ্নগুলির সংখ্যা একেবারে নথিবদ্ধ সংখ্যা হচ্ছে প্রায় 400-র উপর। বিভিন্ন সমীক্ষক, বিভিন্ন সমাজসেবী, প্রাক্তন আমলা, সমাজ সচেতন ব্যক্তিরা, তারা একের পর এক প্রশ্ন তুলেছেন। সেই প্রশ্নগুলো নথিবদ্ধ করে পার্লামেন্টের সামনে পেশ করা হয়েছে, সংশ্লিষ্ট বিভাগের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এই তো গতকালই একটা পাবলিক লিটিগেশন কলকাতা হাইকোর্টে উপস্থাপিত হয়েছে এবং তার ক্রিয়াকর্ম প্রকাশ পেয়েছে নিউজ পেপার, আনন্দবাজারে, তো আমি দেখেই এলাম। তো এই 400টা প্রশ্ন মূলত এখানকার যে জনজাতি, যারা হাজার হাজার বছর গিয়ে ওইখানে বসতি গড়েছিলেন, গ্রেট নিকোবরিজ এবং সোমপেন সম্প্রদায়ের যে জনজাতি, তাদের সমস্যা নিয়ে আমাদের দেশে রাষ্ট্র অনেক রক্ষা কবচ তৈরি করে দিয়ে গেছে। আন্দামান নিকোবরে জারোয়া, ওঙ্গেস, সেন্টিনেলিস কিংবা নিকোবর দ্বীপের নিকোবরি এবং সোমপেনদের সুরক্ষার্থে অনেক নিয়ম কানুন আছে, কিন্তু হঠাৎ করে দেখা গেল সব নিয়ম কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে নীতি আয়োগের উদ্যোগে প্রায় 5 বছর ধরে একটা বিরাট ওইখানে
মেগা প্রকল্পের ব্যবস্থাপনা চলছে অত্যন্ত দ্রুত গতিতে, আলোর গতিবেগে। এই বিষয়ে পঙ্কজ সেক্সারিয়ার যে সংকলিত বই সবিস্তারে সেখানে সবকিছু বিষয় নিয়ে উল্লেখ করা আছে। ফলে শুধুমাত্র যে এই জনজাতি সম্প্রদায়ের লোকজনদের কথা, তাদের অসুবিধের কথা, তাদের কৃষ্টি সংস্কৃতি থেকে বিচ্যুত হওয়ার কথা বর্ণিত হয়েছে তা নয়, তার সঙ্গে এসে গেছে ওই অঞ্চলের অনন্য প্রকৃতি, যাকে ইউনেস্কো ঘোষণা করেছে বায়োডাইভার্সিটি রিজার্ভ হিসেবে, সংরক্ষিত জীবমণ্ডল হিসেবে। ছোট্ট প্রায় 1000 কিলোমিটার স্কোয়ার কিলোমিটারের একটা দ্বীপ, সেখানে রয়েছে দুটো ন্যাশনাল পার্ক, একটা স্যাংচুয়ারি। ইউনেস্কো এটাকে বললাম আগে যে বায়োডাইভার্সিটি রিজার্ভ হিসেবে ডিক্লেয়ার করেছে। সর্বোপরি আমরা যে বায়োলজিক্যাল হটস্পটের কথা বলি, এই হটস্পট বিশেষ করে নিকোবর দ্বীপপুঞ্জের যে হটস্পট, এটা খুবই অনন্য। এর পোশাকি নাম হচ্ছে সুন্দা বায়োডাইভার্সিটি হটস্পট। সুন্দারল্যান্ড সম্পর্কে বিদগ্ধ শত্রুজন সবাই জানেন যে নিচের দিকের যেটাকে স্ট্রিং অফ পার্লস হিসেবে চীন তার রাজনৈতিক, তার অর্থনৈতিক প্রতিবদ্ধতা বিস্তার করার জন্য এগিয়ে চলেছে, যে দ্বীপপুঞ্জের পরিষদ নিয়ে, ঠিক সেই দ্বীপপুঞ্জের নিচের দিকের অঞ্চলটাকে সুন্দা বলা। এবং এই সুন্দা অঞ্চলের একটি অংশ ভারতবর্ষে কুক্ষিগত রয়েছে, সেটি হচ্ছে নিকোবর দ্বীপপুঞ্জ। এখানকার জীববৈচিত্র্য, এখানকার কোস্টাল এরিয়ার যে জীববৈচিত্র্য সম্পূর্ণ অনন্য, কোনো অংশের সঙ্গে মিল থাকবে না। আমাদের ওয়েস্টার্ন ঘাট বায়োডাইভার্সিটি রয়েছে, ইস্ট হিমালয়ান বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে, ইন্দো বার্মা বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে, যেটা আন্দামান তার মধ্যে পড়ে। কিন্তু এই অনন্য অঞ্চলে নানা রকম পাখি, জলজ স্তন্যপায়ী, বিশেষ করে তিমি, ডলফিন, আর সর্বোপরি এখানকার যে বৃক্ষরাজি, প্রায় এই প্রকল্পের জন্য নির্ধারিত হয়েছে প্রায় 18 লক্ষ পূর্ণ দৈর্ঘ্যের গাছ কাটা পড়বে। ভাবুন, দুটো বায়োডাইভার্সিটি দুটো ন্যাশনাল পার্ক যেখানে রয়েছে, একটা স্যাংচুয়ারি রয়েছে, অনন্য বায়োডাইভার্সিটি রিজার্ভ হিসেবে যেটাকে ডিক্লেয়ার করা হয়েছে, সেখানে যদি পূর্ণ দৈর্ঘ্যের 18,000 গাছ চিহ্নিত হয় নষ্ট করার জন্য, 18 লক্ষ গাছ চিহ্নিত করা হয় নষ্ট করার জন্য, তার সংশ্লিষ্ট, তার উপরে তাদেরকে উপজীব্য করে যে বায়োডাইভার্সিটি ওখানে ছিল তারা কোথায় নিশ্চিহ্ন হয়েছে। আদিবাসী স্বাভিমান সংস্কৃতি সে তো নষ্ট হবে। সেগুলো নিয়ে আমাদের কতটুকু কি মাথা ব্যথা আছে জানি না। রক্ষা কবচ রয়েছে, কিন্তু রক্ষা কবচকে সহজেই বৃদ্ধাঙ্গুষ্ঠী দেখিয়ে আমরা অনেক কিছুই মেনল্যান্ডেই করছি। মেনল্যান্ড যখনই আমরা কথাটা বলি তখন মনে হয় যে সত্যি কি নিকোবর আমাদের মেনল্যান্ডের সংশ্লিষ্ট কোনো দ্বীপভূমি, যার বায়োডাইভার্সিটি হচ্ছে সুন্দা বায়োডাইভার্সিটি। তাহলে কি সুন্দার কাছাকাছি যে মেনল্যান্ড রয়েছে, সুমাত্রা দ্বীপ ইত্যাদি ইত্যাদি, তাদের প্রভাব যেখানে এতটাই প্রকট, জীববৈচিত্র্যের ভেতর দিয়ে, নৃতাত্ত্বিক দিক দিয়ে, সেখানে যদি আমরা তাদের বিরুদ্ধাচরণ করে আবার এইরকম একটা মেগা প্রজেক্ট উপস্থাপন করি ওখানে, যে কিনা উপকূলের জীববৈচিত্র্যকে ধ্বংস করবে, সবকিছুই বিনষ্ট করবে, বিধ্বংসী একটা প্রকল্প, তারপরে কি সেই দ্বীপভূমির মানুষজন আর আমাদের কখনো একাত্মবোধ করবে? যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আঁচ এড়িয়ে, জাপানিদের অত্যাচার এড়িয়ে, 2004-এর বিধ্বংসী সুনামিকে এড়িয়ে বেঁচেছিল, হঠাৎ করে সুনামির
সহায়তার নাম করে তাদেরকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হলো, আর তাদের শূন্যস্থানে অতি দ্রুততার সঙ্গে, অতি অসততার সঙ্গে, ন্যায় নীতিহীনভাবে এই উদ্যোগ ওখানে বাস্তবায়িত করতে আমরা চলেছি, মানে আমাদের সরকার বাহাদুর তাই করে চলেছেন। তো এসবের বিরুদ্ধে একটুখানি প্রতিবাদ পাঠক হিসেবে যদি আমরা করতে পারি এবং বাঙালি পাঠকের মধ্যে যদি একটি বই অনুদিত পুস্তক যদি পৌঁছে দিতে পারি, তাহলে আমাদের প্রয়াস সার্থক হবে। এরপরেই প্রফেসর পঙ্কজ সেক্সেরিয়া মডার্ন টেকনোলজি এবং আমাদের এই সভ্যতার কি অভিজ্ঞতা আছে সেগুলো নিয়ে কথা বলবেন। আমি আর আমার বক্তব্যকে প্রলম্বিত করব না। সবাইকে শ্রদ্ধা আহ্বান জানিয়ে এবং এই অনুবাদ কর্মের প্রয়াস যাতে সার্থক হয় তার আবেদন জানিয়ে আমি আমার এই স্বল্প কথা শেষ করছি। নমস্কার। ধন্যবাদ নারায়ণ। আমি এবার ডেকে নেব প্রফেসর পঙ্কজ সেক্সারিয়াকে। পঙ্কজ সেক্সারিয়া আইআইটি বম্বেতে সেন্টার ফর টেকনোলজি অল্টারনেটিভস ফর রুরাল ডেভেলপমেন্টে পড়ান সেখানকার অধ্যাপক। বিগত 3 দশক ধরে আন্দামান ও নিকোবর দ্বীপমালার নানা বিষয় নিয়ে বহু রচনার লেখক তিনি। উদ্ধৃত গ্রন্থটি এই দ্বীপমালা সম্পর্কে প্রকাশিত তার 6ষ্ঠ গ্রন্থ। ডক্টর সেক্সারিয়া। Good afternoon. Can somebody help with there's another PPT that Shajit please. So before I begin, my deep gratitude to Kalpani for having invited me for this talk in the afternoon today. I am deeply honored, but like I was telling Prashanta, I am also very nervous. I am also deeply grateful to Shipra and the team at the Center for Studies of Borders and Movements for doing this book. And just want to also thank you and the context of the book, in the sense that I think Narendra has mentioned very nicely, has given you an idea of what the book is. Hopefully we'll have the Bengali version finally out, and I will take about 10 or 15 minutes to give you some glimpses of why we had called this book The Great Betrayal and why we think it is a great betrayal. But before that, I just have this duty of mine to thank a bunch of people who have made the Bengali version happen, because I think Nanda mentioned it's very important. In the administrative and in a judicial sense, the Andaman and Nicobar administration comes under the jurisdiction of the Calcutta High Court and otherwise. So there are public-spirited citizens who have taken up the issue in the Calcutta High Court. It's currently being discussed. So it's really important that not just here but in other parts of the country as well, we have people who get to hear about this project. So I must thank Frontline Magazine, who have been very active on this particular thing. They have done a number of stories. The recent issue of Frontline, for the readers of Frontline would have seen that we have another special issue with 4 absolutely fantastic stories on issues that have not been covered. So if you have not picked up an issue, I would urge you all to have a look. There is a very, very in-depth ground reporting on the economics of the project. So what is the logic of investing 75-80,000 crores in that landscape? There are of course geological issues, there are ecological issues, and there are also issues of the tribal people at the forest, but also the economic issues. There's a very beautifully philosophical and ecological piece on the whole idea of compensatory afforestation, written by 2 very prominent ecologists from the Nature Conservation Foundation based in Mysore, who work in these islands. So the role of Frontline Magazine to both publish the issue of the magazine and then agree to publish a book, which they don't do very often. A few months ago, we did the release of the English book in Calcutta and an event organized by the center, also at Jadavpur University. And that's when this idea came up of a translation. There have been many requests and questions about what can we do, how do we reach out the word of this project. And one of the things that I have been constantly feeling is that
we need to go beyond the language of English, both in terms of media, in terms of reportage. But if we could do a translated version of this book, and the team here, and I just must take these names for my deep gratitude. Shukanta Chaudhary, Narayan Gorai, Vibhas Bhattacharya, Arunabha Adhikari. I've not met most of them, but I know that they've been part of this team. Judith Dasgupta, Shubhamita Chaudhary, Kunal Dev, Ujjwal Mazumdar, Nandini Bhattacharya, Anindita Ghoshal, Samir Saha, Konkana Das, Partha Ganguly, Subir Biswas, Shubhra Vidya, Aishwarya Dasgupta, Rahi Soren, Shumana Nandi, and of course Shipra, who's been constantly in touch with me, and I think it's anchored for where I am concerned. I'm sure that a lot of others have done a huge amount of work, but without this team coming together, this book would not have happened, and it's a very, very, very valuable contribution. So a lot of us who have been working are very grateful for the team over here for putting all the effort, and the hope is that we will do other versions of the book. We are working on a Hindi version with some other friends, hopefully a Marathi version. So in the interest of all of us, I think it's very important that these stories get across, because like Narayana mentioned, the Andaman and Nicobar are an absolutely priceless heritage of this country, of this planet. So what I'm going to do now, is the screen clear enough? Can we have the light off? Yes. The light. No, there the screen is. This is okay? Alright. So what I want to just quickly do in maybe not more than 10 minutes is give you some glimpses of what this project is. Now this is the island of Great Nicobar, and that I'll tell you when to shift. So till I tell you, please don't. So what you see in the slide over here as 1, 2 and 3, 4, these are the 4 components of this massive 72,000 crores, which already in 3 years has now become an 82,000 crore project, which is already a kind of escalation of 10 to 15% of the budget of the whole thing. There is a massive transshipment port at point number 1, which is at the heart of what this project is. It's a 45,000 crore, $5 billion project. At a very, very fragile, a very important and a very beautiful site known as Galathea Bay, which I will talk to you about. There is an airport, which is now a dual-purpose military and domestic airport. Then there is this massive township project, number 3, which is like 120 square kilometers of pristine tropical evergreen forest, where they want to convert it into a tourism resort and all kinds of crazy things. The initial claims by the government were that we will cut down 8 lakh trees in this one area. That is probably an underestimate by a factor of 3, maybe a factor of 10. It might actually be 10 million trees, because 130 square kilometer tropical rainforest, if you go by standard densities, the numbers are very high. So we have this huge project in a landscape that is extremely fragile, and there are multiple fragilities. Next slide. So just quickly, we all know Andaman and Nicobar at the extreme south at 6.5 degrees. Just you can see that little star at the bottom right. That is Sumatra, the coast of Indonesia, and Nicobar Island. Great Nicobar is just the island at the extreme south, which is the southernmost island in the Andaman and Nicobar. Next one, please. Now this is, there are many things to be told about this project, but we all know about Indira Point, the southernmost tip of India. Now there is a lighthouse that stands at Indira Point. Now this lighthouse is the lighthouse at Indira Point. This is a pre-2004 picture. So while we all know of 2004 for the tsunami of December 2004, we just finished 20 years, the second decade of that anniversary. What many of us have forgotten is the tectonic activity that took place. So even before the tsunami happened, when the earthquake happened, the Andaman and Nicobar Islands tilted like a child seesaw does in a playground. The Andaman Islands saw an uplift that morning of about 4 feet, and Nicobar Islands and Great Nicobar in particular saw a permanent subsidence of 15 feet that morning. Now what we see in this picture, and show me the next one please, this is the same lighthouse. This lighthouse that stood about 20, 30 feet, 50 feet above the high tide line before 2004, today stands submerged by the waters of the Andaman Sea. And it is exactly on this landscape at this particular point that we are going to be constructing this port and this whole infrastructure with an investment of 70,000-80,000 crores. Next one please. This is the same picture from a news article that we were collecting at the time of the tsunami. This is March of 2004. So there have been multiple
in the Nature Reviews Earth and Environment of December 2004, and it says that 9.1 on the Richter scale, the earthquake, 200,000 fatalities, and it's releasing over, that is the kind of 6,000 plus earthquakes have happened because there's an aftershock of that particular earthquake. So what I'm trying to point you is that one of the fragilities and the volatility of that landscape within which this huge massive project is going to be implemented, the idea is to bring 3 lakh people from outside and settle them on this very vulnerable coastline and in this very vulnerable island. Today the population is only 5,000 people, of which about 800 or so are the indigenous people like Narendra mentioned, the Great Andamanese in the Shonpen, who have been living comfortably, who have their own understanding of the world. Not only will their world be destroyed, but even the 300,000 people who are brought in are actually being put in harm's way, is the big concern that we have. Next one. So this is what I was trying to explain to you. If you look at the map on the top left, you see +1 to 2 meters. Here, this is the uplift, and this is -4 meters, 15 feet of submergence that took place in Nicobar when the earthquake happened. And that is the spot where we actually constructed this port and this huge infrastructure. Next one, please. Next. So here are some pictures of what happened on that coastline. Go ahead. Next. A large number of fatalities took place. Just to give you a context, that about 5,000 people died in the island at that point, and that's an underestimate. It's almost a large percentage of the population of the islands at that point of time perished in the earthquake and the tsunami. Next one, please. Because this is that ring of fire. The ring of fire which is around the Pacific Ocean, which is the primary source of the maximum number of earthquakes. It is the source of tsunamis. It is where our volcanoes are located. The Andaman and Nicobar Islands are part of that ring of fire. It is constantly shaking. There was an earthquake yesterday of 5.6 on the Richter scale in these islands. On an average, like I mentioned, it sees 1 earthquake a week. So what logic is it to construct so much of, to put in so much money in construction in a place like that is one big question that we have to ask. Next one. This of course is that lighthouse. I'm just quickly going through so that we have the other speaker be able to speak. Next one. Now the story starts, it's an old story. The idea of developing Great Nicobar is 40 years old. It's not new. But in the last 4 or 5 years, in 2021, with this report that was put out by a Gurugram-based consulting company called AECOM Limited, catalyzed by the Niti Aayog, where they put together this project of 72,000 crores, which had these 4 components like I mentioned to you. Next one. This is a absolutely spectacular forest. These are within the Great Nicobar Biosphere Reserve that was mentioned. These tree fern forests that go up 30 feet into the sky, and extremely beautiful, rich, diverse, very limitedly studied kind of ecosystems. Next one. The Nicobari megapode, which is a unique creature, as the name suggests. It's a bird that is found only in the Nicobar Islands, nowhere else on planet Earth. And the site of where this project is going to come up, that entire coastline I showed you, is among the most important nesting sites of the Nicobari megapode, even within the Nicobar Islands. So we are talking of an extremely charismatic, a very interesting behavior, in the sense that it makes a nest of a mound of earth, and it does not incubate the eggs like birds do, but it, like the reptiles, allow the rotting matter and the atmospheric heat to incubate the eggs. That's what these birds use in terms of their incubation, but a very unique species that will be very badly impacted if the project comes up. Next one. This is also a home for the nesting of the giant leatherback turtle. Of the 7 species of sea turtles we find in the oceans of planet Earth, 4 species nest on the beaches of the Andaman and Nicobar Islands. The giant leatherback, which is the largest, can go up to 7 feet in length, 600 kilograms in weight. Galathea Bay, where the project proposal, the transshipment port is coming up, is the most important nesting site of the giant leatherback in the entire northern Indian Ocean. About 500 nestings on an average are reported every year on the beach on Galathea Bay. Next one. So this is the giant leatherback turtle track, nested and has gone back into the ocean, and these very beautiful tracks that are left behind by these turtles. All these turtles, but the giant leatherback is unique in the size, the largest, and also the fact that it has been on this planet since the time of the dinosaurs. So it's a very, very unique creature in many ways. Next one. The issues of concern with the project are many. They are ecological, they are geological, they are about the indigenous people, there are economic issues like I mentioned.
There are huge issues of the law and then about due process, some of which I will illustrate to you to just give you an example. Next one, please. Now here is, this is the bay that I was talking to you about where the port is going to come up. Now this is about 11 square kilometer bay with a mouth opening of about 3 kilometers through which the turtles are able to swim in and come to their nesting site. Now, and you can see this is an earlier design of the port proposal and the berths. Now, to make for stable shipping, you are going to have to construct breakwaters that will restrict the opening of the mouth from today 3 kilometers to just 300 meters. So it is quite unlikely, almost impossible, that the giant leatherback turtles who have been coming here for forever to nest will be able to navigate this 300 meter channel to now come to nest. And this is going to be in addition if the port comes up to the shipping that is going to come through, the light, the pollution, the moving of the propellers. So it's pretty much a gone site. One of the most important nesting sites of the giant leatherback in the northern Indian Ocean will be gone. And sad part is that our scientific institutions have repeatedly not stood up and said that this is not something that can be accepted. They have gone ahead, including, and we've spoken about it, institutions like the Wildlife Institute of India have actually said and given their okay to this project, without which this would have not gone ahead. Next one, please. What's further fascinating about the giant leatherback, from little record that we know, is that those turtles that nest in the Andaman and Nicobar then have been satellite tracked swimming as far as the Australian coast, that is 10,000 kilometers to the east, and to the coast of Africa and Madagascar, that is 12,000 kilometers to the west. So these are really creatures that are connecting the planet in ways that we can't even imagine. And we are going to strike at the very root of the most important population in India and in the northern Indian Ocean. Next one. I'll skip this because the kind of farce that is being played out. So in early January 2021, the government in India released a National Marine Turtle Action Plan in which it listed Galathea Bay as one of the most important turtle nesting sites in India. This is about the 21st of January. But just 15 days earlier, in the same ministry, the National Board for Wildlife has denotified Galathea Bay, which was a wildlife sanctuary, with the explicit statement that we have to denotify because otherwise this port cannot be built over there. So when we talk of betrayal, you see the agencies that are mandated to actually protect this biodiversity, the agencies that are mandated to protect the rights of the tribal people, who have themselves signed documents saying that we are the tribal welfare department, but if you require the land of the tribes for the development of the project, we will facilitate the transfer of the land from the tribals to the project authorities. So there are multiple layers of that kind of fraud, that kind of betrayal that one can see. Next one. Next, please. Yeah, so this is what the document says. Yeah, go ahead, please. These are the dates I was saying. On the 5th of January, they have denotified the sanctuary, whereas on the 18th of January, the National Marine Turtle Action Plan has been signed by the then Environment Minister. Next one. This is a very interesting document of 2019 which makes a justification for the port. Yeah, so this is a traffic study for creating the transshipment port at South Bay. Next one. You can compare the two figures, and you can see at the bottom, the text in blue is a report from the Indian Institute of Technology, Kanpur, which says that the lighthouse at Indira Point, the southernmost tip of Great Nicobar Island, which was on high ground before the earthquake, is now underwater, indicating a land subsidence of 3 to 4 meters. So enough evidence. If you look at what's highlighted in yellow, is from the report of VAPCOS, which says that the topography of this island is the best suited for a port like this because it was not damaged much even by the tsunami of December 2004. They even got the date wrong. It says November of 2004. But this is a quasi-government organization that says that you can go ahead and, if this is not a damaged coastline, then you tell me what is a damaged coastline. And here is where we are going to invest all this money. The tribal people are gone, the ecology is gone, etc. Next one. I will not go into details here because this is a comprehensive environment impact assessment report, which is a farce in terms of the language, in terms of the science, in terms of the rigor, and that is the basis on which some of the best forests in this country have been signed away. Next. This is in the report. You will just see there was a problem of doing a survey because they were biting insects, including mosquitoes. Further, when one tries to look upwards to find out what tree it is not just one but many.
Intensive survey was carried out on just both sides of the Campbell Bay Indira Point Road for 4 days. It's about 45 kilometers and the entire stretch was surveyed 8 times. This is the official EIA reports and the basis of which the government has said that it is okay to sign away and give away this particular forest. So such badly done scientific work has become the basis and that is what we are now trying to challenge, and which is why books like the one that we are now translating hopefully will reach out and make that communication go across. I would really urge all of you all to also support that book, reach it out to your friends and the community in Bengal, also in islands, because a lot of people read Bengali there, because we really need that story to be told in a large number of places. Next one. Yeah, I mean, I'll just say next one. So, you know, we have signed away 130 square kilometers of forest, and to compensate for that, what's very interesting is that we have decided to declare 260 square kilometers of land as forest in Haryana. So that is the compensatory afforestation logic, which is completely bizarre scientifically and ecologically, but that has actually been approved. So it's almost like you've committed your sins and now you have to do your Ganga Snan and you have to, you know, wash away your sins. So you have cut down the forest, which can never be replaced. The turtles are gone, the megapode is gone, but you will replace it by declaring in a completely different landscape with a completely different ecology. You cannot create a forest in the way that they're seeking to create a forest. It's a complete fraud even in that sense. Next one. And for all you know, we might have a new species. We might have the Haryanvi megapode that our scientific community seems quite capable of creating all kinds of very interesting things. And it's a real tragedy as a matter of fact. So this is partly a joke, but I'm not surprised anymore if something of like that can actually might be done. And there are, you know, layers and layers and layers of complexity and frauds and huge disappointment, which is what prompted us and keeps encouraging us to write and to bring out this stuff and to reach out to audiences like this in the hope that we can perhaps intervene and in the solid hope that yes, we can do something about this particular place and hope we can kind of protect it in some kind of way. Next one. Yeah, next. So this is the book, The Great Nicobar Betrayal, of which today we just spoke about the Bengali translation. We have copies outside if any one of you would like to get them. Shomona is handling a stall. Do pick up a copy. It has been a great experience doing the book. It has reached out tremendously, and we are hoping we can do more of that. The latest issue of Frontline, like I said, has a special issue. Others are writing. If there are journalist friends here, researcher friends here, please, there's a lot more that can be done as research components, as communication. So the more we talk about it, the better it's going to be. Next one, please. Yeah, next. We did this timeline. I can share this with you. You can take a picture of the QR, which is 30 pages of the entire history of the project. So from the day it was proposed to what's happening now, there's almost like 300 dates, thousands of pages of documents to basically keep track of what is happening on the project. So we were ourselves not able to keep track and we didn't know what was happening. So we put together this document. Next one. This is how it looks like. I can share this with anybody who's interested. Each of these dates can be clicked. It hyperlinks into a Google Drive that then gives you the entire document, the project proposal, the minutes of the meetings, the EI report, newspaper articles, the whole bunch. So it's a one comprehensive one-point resource for anybody who's interested in the project. So do look out for it. You can write to me. I can send it to you. It becomes very useful to then use to do anything that you might want to do with this. Next one. Yeah, this is another book that we brought. This something else I've been writing on the islands. So this is a 30-year-old journey of mine of doing journalism in the islands, and that sets the context for the more contemporary collection, which is the Great Nicobar Betrayal, which is a collection of journalism by a whole bunch of people, not just myself. Next one. We have some other books on the islands, but that's not important. Next one. And yeah, I will thank you very much. That's my email ID. Please do feel to reach out. Please feel free to reach out. I'd be very happy to engage for any information, anything that can be done. And let me thank all of you again very much. Kaladwani, of course, the Shipra and the entire team that has put together the book. And I'm really looking forward to the book coming out and hopefully making an impact in the way that we hope it will make an impact. So thank you very much for your time and over to you. Thank you. Can we ask some questions to you, Pankaj?
প্রশ্ন উত্তরটা আমরা রাখছি 3 জন বক্তার পরে। হ্যাঁ, তখন 3 জন বক্তাকে ডেকে নেবো আমরা। যুধাজিৎ দাশগুপ্তকে এবার মঞ্চে ডেকে নেবো, আমাদের পরবর্তী বক্তা। যুধাজিৎ দাশগুপ্ত দেশ পত্রিকার অ্যাসিস্ট্যান্ট এডিটর পদ থেকে অবসর নিয়েছেন। তিনি বিজ্ঞান লেখক, প্রকৃতি অনুসন্ধিৎসু। তার লেখা গ্রন্থগুলি হল পশ্চিমবঙ্গের প্রজাপতি, বাংলার প্রজাপতি, ছলনার 8 পা, এসো মহাকাশ। একটা লাইট কি একটু জ্বালিয়ে এটা যে বন্ধ করে আবার বলছি একটা লাইট কি একটু জ্বালিয়ে দেওয়া যায় এবার উপরে লাইটে জ্বালিয়ে ডট নমস্কার, উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আপনারা এই একটা খুব জরুরি উদ্যোগে সবাই এখানে এসেছেন, এটা একটা আশা জাগায় আমাদের মনে। আমি কালোধ্বনির প্রতি কৃতজ্ঞ যে আজকে এইখানে আমাদেরকে বলার একটা সুযোগ করে দেওয়া হয়েছে। ঘটনাচক্রে আমি এই বইটির অনুবাদের সঙ্গেও জড়িত হয়ে রয়েছি। আমি অধ্যাপক পঙ্কজ সেক্সারিয়াকেও ধন্যবাদ জানাই যে উনি আজকে আমাদের সামনে এই বইটি না সংকলিত করে দিলে হয়তো এই সমস্যাটা সম্পর্কে অন্তত আমার কিছুই জানা ছিল না, ওটা সত্যিই আমি জানতে পেরেছি। আমি খুব একটা গুছিয়ে বলতে পারি না, আমি কিছু লিখে এনেছি, সেটা আমি পাঠ করছি। আমি কয়েকটা প্রশ্নের আকারে আমার ভাবনাটাকে সাজিয়েছিলাম, সেখান থেকেই শুরু করছি। আমি কোথায় আছি, এটা ছিল আমার প্রথম প্রশ্ন। নিকোবর থেকে আমি অনেক দূরে, প্রত্যক্ষ অর্থে এবং ভাবার্থেও। গুগল করে দেখছিলাম কলকাতা থেকে ইন্দিরা পয়েন্টের দূরত্ব প্রায় 1900 কিলোমিটার। তুলনায় ইন্দোনেশিয়ার সবথেকে পশ্চিমের বিন্দু থেকে তার দূরত্ব 160 কিলোমিটার, প্রায় লাফিয়ে চলে যাওয়া যায়। নিকোবর বরাবরই সাধারণ পর্যটকের নাগালের প্রায় বাইরে ছিল। তখন শুনে মনে হতো যে সেটা এক হিসেবে হয়তো ভালোর জন্যই, কিন্তু এখন অন্য ভাবনা মনে আসছে। করোনার সুযোগ নিয়ে নিকোবরে যা ঘটানোর প্রস্তুতি চলেছিল সে ব্যাপারেও আমি কিছু জানতাম না। মাত্রই গত বছর অধ্যাপক শিলাঞ্জন ভট্টাচার্যের কাছে আজ যে বইটির সূত্র ধরে আমরা এখানে মিলিত হয়েছি তার কথা জানতে পারি। সেই বইটি থেকে একটি চ্যাপ্টার আমি অনুবাদ করে সেটা প্রকাশিত হয় এখন আরণ্যক বলে একটি পত্রিকা, সেটা ওয়াইল্ড লাইফ সংক্রান্ত সংবাদ ছাপে, এবং সেটা নারায়ণ ঘড়ি, অধ্যাপক নারায়ণ ঘড়ি, তিনিও সেই পত্রিকা সম্পাদক মণ্ডলীর সঙ্গে রয়েছে। তারপরে আমি জানতে পারি যে নারায়ণদা একটা বড় একটা উদ্যোগ নিয়েছেন, সম্পূর্ণ বইটা আমি অনুবাদ করতে শুরু করেছি। কারণ বইটা পড়েই আমার মনে হয়েছিল যে এক্ষুনি এইটা আমাদের এখানে বাংলায় এটা প্রচার করা দরকার। কিন্তু বই অনুবাদের সিদ্ধান্ত আমি যখন নিই, আমি কেবলমাত্র একটা চ্যাপ্টার অনুবাদ করি, তখনকার মতো আমার কাজ করেছিলাম। তো আজকে আমি যা বলবো সেই বইতে নেই এমন কিছু কথা বলা হয়তো আমার পক্ষে সম্ভব হবে না। তাছাড়া এর আগে নারায়ণদা এবং অধ্যাপক সেক্সারিয়া যা বলে গেছেন তার সঙ্গে কিছু পুনরাবৃত্তিও করতে পারে, সেই জন্য আমি আগাম মার্জনে চেয়ে রাখি। নিকোবরে মানুষের বসবাসের ইতিহাস কম করে 5000 বছরের পুরনো, কারো কারো মতে হয়তো 10,000 বছরেরও বেশি প্রাচীন। নিকোবরে তার সম্পেনি দুটো জনজাতির কথা উঠে এসেছে আজকের আলোচনাতে অনেকবারই। এদের পূর্বজ কারা ছিল তা নিয়ে এখন অনুসন্ধান চলেছে। এদের ভাষা এবং ডিএনএ বিচার করে দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু জনজাতির সঙ্গে মিশ্রণের প্রমাণ পাওয়া যায়। মুন্ডা জনজাতি যেমন তাদের। নিকোবরের ভালো মন্দের সঙ্গে প্রতি রক্তবিন্দুতে জড়ানো মানুষ বলতে কিন্তু এরাই। ভারতের মূল ভূখণ্ডের নজরে এই দ্বীপের অস্তিত্ব ধরা পড়ার প্রাচীনতম দৃষ্টান্তটা 1050 বছরের পুরনো। সেটা দক্ষিণ ভারতের তাঞ্জাভুরের একটা পুরনো লিপি। সেখানে তামিল ভাষায় এই দ্বীপটাকে বর্ণনা করা হয়েছে নাক্কাভাড়ম নামে, যার অর্থ নগ্ন মানুষদের দ্বীপ। নক্কাভাড়ম থেকেই এসেছে নিকোবর। আধুনিক তামিলরা অবশ্য দ্বীপটাকে আর নক্কাভাড়ম নামে ডাকেন না, তাদের কাছেও এটা আজ নিকোবর। অপরদিকে আন্দামান শব্দটার আমি জানতে পারলাম, আন্দামান শব্দটার মূলে রয়েছে একটা মালয় শব্দ,
সেটা হলো পুলান হন্তুমান, যার অর্থ হলো হনুমানের আবাসস্থল। তুলনায় আধুনিক সময়ে ইউরোপের বণিকরা যখন ভারত মহাসাগরে কর্তৃত্ব কায়েম করার প্রতিযোগিতায় নেমেছিল, তখন অষ্টাদশ শতকের মাঝামাঝি দ্বীপটাকে নিজেদের বলে মনে করতে থাকে, দ্বীপ মানে নিকোবর দ্বীপটাকে নিজেদের বলে মনে করতে থাকে ডেনমার্করা। ভাবতে অবাক লাগে ডেনমার্কের মিশনারিরা সেখানে গিয়েও হাজির হয়েছিলেন। আমাদের এখানে যেমন শ্রীরামপুর, সেরকমই তামিলনাড়ুতে তাদেরও উপনিবেশ ছিল। শেষমেশ ব্রিটিশ শক্তি যখন পর্তুগিজ, ফরাসি, ডেনমার্ক সহ সমস্ত ইউরোপীয় শক্তিকে ছাপিয়ে এই উপমহাদেশে নিজেদের প্রবল আধিপত্য কায়েম করল, তখন ডেনমার্করা নিকোবরের অধিকার ব্রিটিশদের হাতে সঁপে দেয়। সেটা 1868 সালের কথা। কাজেই বলতে পারি নিকোবর রাজনৈতিকভাবে ভারতের সংলগ্ন হয়েছে কিছু কম 160 বছর আগে। ভারতের সমস্ত জনজাতির ক্ষেত্রে যেমন ঘটেছে, তেমনি এখানেও বাইরের শক্তি, বাইরের ট্রাইব বেশি শক্তির দাক্ষিণ্যে তাদের ভূমি দখল করেছে, আদি বাসিন্দাদের কথা মনে রাখেনি। এই প্রক্রিয়াতেই কেবল রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে আমি ও নিকোবরের আদি অধিবাসীরা একই দেশের অন্তর্গত। কেন এমন রাজস্ব আয়োজন? গোড়াতেই আমার মনে প্রশ্ন জেগেছিল, এত জায়গা থাকতে ওখানে কেন? ওখানে বন্দর করে কাজ কি? সেই তো সবকিছু ফের মূল ভূখণ্ডে বয়ে আনতে হবে বা মূল ভূখণ্ড থেকে ওখানে নিয়ে যেতে হবে। একটু ভাবতে বসে মনে পড়ল, প্রশ্নটা মাল আনা নেওয়ার সুবিধা অসুবিধা নিয়ে ততটা নয়, যতটা ক্ষমতার লড়াইতে নিজেদের প্রাধান্য দেখানো নিয়ে। গোটা উদ্যোগটা আসলে ভূ রাজনৈতিক ময়দানে নিজের আস্ফালন দেখানোর জন্য। এর তাৎপর্য অনেকটা ধরা আছে অমিতাভ ঘোষের লেখা দ্য নাটমেগ স্কার্স বইটাতে। ওই বইয়ের একটা অধ্যায়ে ভারত মহাসাগরের 3টে গুরুত্বপূর্ণ সমুদ্র পথের কথা লিখেছেন অমিতাভ ঘোষ। সংকীর্ণ সমুদ্র পথ আমাদের স্কুলের ভূগোল বইতে যেগুলোকে বলা হতো প্রণালী। তার মধ্যে দুটো রয়েছে ভারতের পশ্চিমে আরব দুনিয়ায়, আর পূবেরটা স্ট্রেইট অফ মালাক্কা রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়াতে। পূবে মালয়েশিয়া আর পশ্চিমে ইন্দোনেশিয়ার মাঝখানে একটা লম্বাটে জলরাশি, সেটাই হচ্ছে মালাক্কা, স্ট্রেইট অফ মালাক্কা, মালাক্কা প্রণালী। এই প্রণালীর উত্তর মাথা থেকে সামান্য পশ্চিমে সাঁতার কাটলেই ইন্দিরা পয়েন্টে পৌঁছে যাওয়া যাবে। ইন্দিরা পয়েন্টের নিকটবর্তী ইন্দোনেশিয়ার যে জায়গাটার নাম আগে পড়েছি, বান্দা আচে, রয়েছে ওই প্রণালীটার উত্তর মাথায়। অমিতাভ ঘোষ তাঁর ওই বইটাতে দেখিয়েছেন কিভাবে আরব দুনিয়ায় পেট্রোলের ফোয়ারা আবিষ্কার হতেই এই প্রণালীগুলোর ওপরে খবরদারির ব্যাপারটা অতীব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমেরিকার কাছে বিশেষ করে জরুরি হলো ভারতের পশ্চিমে থাকা প্রণালীগুলো। সেগুলো রয়েছে আরব উপদ্বীপের ওপরে আর নিচে, তাই যে কোনো মূল্যে সেগুলোর ওপর নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য তারা বদ্ধপরিকর। ইউরোপের দেশগুলো যখন পূবের দেশে আসার রাস্তা খুঁজে ফিরছে, সেই সময় থেকে শুরু করে শেষ অবধি উপনিবেশ পত্তন এবং সেখান থেকে লুট করা সামগ্রী বাণিজ্যের নাম করে পৃথিবীর নানা প্রান্তে নিয়ে যাওয়ার সময় যাতায়াতের প্রধান মাধ্যম ছিল অবশ্যই ভারত মহাসাগর। পরে 20 শতকের বড় অংশ জুড়ে বাণিজ্যিক কাণ্ডে প্রধান ভূমিকা নেয় আটলান্টিক মহাসাগর, কিন্তু আবার গত শতকের শেষ ভাগ থেকে ফের আগের ভূমিকায় ফিরে আসছে ভারত মহাসাগর। পৃথিবীর সমস্ত বাণিজ্য পণ্যের 1/3 এই সমুদ্রে বাহিত হয়। পৃথিবীর সমস্ত জাহাজ যত কন্টেইনার বহন করে তার অর্ধেক এবং পৃথিবী জুড়ে মোট যত ক্রুড অয়েল স্থানান্তরিত হয় তার 70% যায় এই মহাসাগর দিয়ে। আরও একটা ঘটনা ঘটেছে, এখনকার শিল্প কেবল একটা নির্দিষ্ট শহরে বা দেশে ঘাঁটি গেড়ে নেই, সেটা নানা মহাদেশে ছড়িয়ে থাকে। এলন মাস্ক যেমন ভারতের টেসলার কারখানা খোলার কথা ভাবছেন, কিন্তু সে কাজে নামা মানি কাঁচা মাল আর উৎপাদিত পণ্য পৃথিবী জুড়ে এধার থেকে ওধারে টানার প্রয়োজন পড়ে। এখানকার বাণিজ্য ব্যবস্থায় তাই লজিস্টিক্স একটা বড় অঙ্গ।
এখন যে কোনো বাণিজ্য, যে কোনো ইন্ডাস্ট্রি, তাদের সবার আগে ভাবতে হয় লজিস্টিক্সের কথা, তার কাঁচামাল কোথা থেকে আনা হবে, কীভাবে আনা হবে, উৎপাদিত পণ্য কীভাবে কোথায় পৌঁছে দেওয়া হবে। এই সাপ্লাই চেন অক্ষুণ্ণ রাখার জন্য পরিবহনের রাস্তার ওপর খবরদারিটা তাই হয়ে ওঠে ভীষণ জরুরি। অমিতাভ ঘোষ যেমন লিখেছেন নয়া লজিস্টিক্স নগরী হিসেবে দুবাইয়ের প্রবল উত্থানের কথা। তিনি নিকোবর প্রসঙ্গে কিছু লেখেননি, কারণ বইটা যখন লিখছিলেন তখনও এই সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। কিন্তু ঘটনার গতি প্রকৃতি দেখলে বোঝা যায় নিকোবরের সর্বনাশের পিছনে আছে খবরদারি নিয়ে রাষ্ট্রীয় প্রতিযোগিতা। বুঝে নিতে হবে খবরদারি মানে কেবল বন্দর বানানো নয়, রীতিমতো সামরিক আয়োজন করা। সেজন্য ঘাঁটি বানানো দরকার এবং একই সঙ্গে অবশ্যই রয়ে গেছে লজিস্টিক্সের বাণিজ্য দুনিয়াতে ভাগ বসানোর ইচ্ছা। তবে অমিতাভ ঘোষ এই দ্য গ্রেট নিকোবর বিট্রেয়াল বইটার প্রকাশনার সূত্রেই মন্তব্য করেছিলেন যে নিকোবরের মেগা প্রজেক্ট তৈরির এই পরিকল্পনাটা হলো ডিজাস্টার ক্যাপিটালিজমের একটা প্রকৃষ্ট উদাহরণ। ডিজাস্টার ক্যাপিটালিজম সেটা কি? সেটা হলো কোনো বিপর্যয়ের ফলে পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে মুনাফা কুড়িয়ে নেওয়া, যেমনটা সদ্য করোনা পরিস্থিতির মধ্যেও নানা উপলক্ষে আমরা দেখেছি। কিন্তু অমিতাভ ঘোষ কোন ডিজাস্টারের কথা বলছেন? তিনি বলছেন, এই প্রসঙ্গটা নারায়ণদাও যেমন বলেছেন, ডক্টর হোসেন সেরিয়া উল্লেখ করেছেন, সেটা হলো 2004-এর 26শে ডিসেম্বর ভারত মহাসাগরে ভূমিকম্প এবং তার পরিণামে ধেয়ে আসা সুনামি। ওই বছরে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বহু দ্বীপবাসী প্রাণ হারিয়েছিলেন। অসরকারি মধ্যে সংখ্যাটা 1010-ও হতে পারে। যারা বেঁচে ছিল তাদের স্থানান্তরিত করা হয় গ্রেট নিকোবরের পূর্ব প্রান্তের একটা জনপদে, কিন্তু তারা সেখানে থাকে শরণার্থীর মতো। মনে করা হয়েছিল এই অবস্থা সাময়িক, কিন্তু তারপর থেকে 20 বছরেরও বেশি সময় কেটে গেছে। এর মাঝখানে বলপূর্বক ওখানকার রাজীবনগর এবং আরও একটি জনপদে ছাউনি করে তাদের সেখানে থাকতে বাধ্য করা হয়েছে। তারা একটা ঠাঁই পেয়েছে বটে, কিন্তু তাদের জীবিকার উপায় কিছু নেই সেখানে। প্রকৃতির বুকে মুক্ত স্বাধীন মানুষের মতন যারা থাকত, তারা এখন নিতান্ত অন্যের দরজায় ঘুরে খেটে খাওয়া মানুষের মতো দিন গুজরান করছে। তারা হয়ে পড়েছে মজদুর, কুলিকামি, যে জীবনের কোনো অভিজ্ঞতা তাদের ছিল না। সরকার বারে বারে প্রতিশ্রুতি দিলেও তাদের সস্থানে ফিরিয়ে দেয়নি। উল্টো দিকে তাদের প্রাকৃতিক আবাসকে খুব সহজেই এখন জনশূন্য জমি বলে চিহ্নিত করা সহজ হয়ে গেল। সেখানে মেগা প্রজেক্ট বসাতে হলে গ্রাম ধরে ধরে সেখানকার সম্পেন এবং নিকোবরে অধিবাসীদের সরাতে হতো। সেই ঝামেলার হাত থেকে রেহাই পাওয়া গেল। প্রাকৃতিক বিপর্যয় থেকে ফায়দা তোলার এই কথাটাই উল্লেখ করেছেন অমিতাভ ঘোষ। দ্বীপবাসী নিকোবরিস ও সম্পেনরা গোড়ায় এই প্রকল্পে সম্মতি জানিয়েছিলেন, কারণ সরকার থেকে তাদের বলা হয়েছিল যে তাদের চিরাচরিত জীবনাচরণে কোনো আঘাত পড়বে না। আজ তাদের ভুল ভেঙেছে। গোটা দ্বীপের 18% জমি যদি বন্দর প্রকল্প গিলে নেয়, যে ছোট্ট দ্বীপটাতে 1027 লোকের বাস, সেখানে যদি 3 লক্ষ মানুষকে নিয়ে তোলা হয়, তাহলে সেখানে আর কি অবশিষ্ট থাকতে পারে? কতজন মানুষের পানীয় জলও কি জোগানো যাবে? আমরা আরো কিসের বিনিময়ে এই বন্দর নগরীটা প্রতিষ্ঠা করতে চাইছি? নিকোবরি আর সম্পেনদের একটা উল্লেখ্য অংশের জীবন যেমন নষ্ট হতে চলেছে, তেমনই বিলুপ্তির মুখে পড়তে চলেছে এই দ্বীপের অধিবাসী আরো বহু প্রাণী। তাদের কথা ধর্তব্যই আনা হচ্ছে না কিন্তু এই রাজস্ব যজ্ঞের সময়ে। এমনিতেই দ্বীপের প্রাণী ও উদ্ভিদ সমষ্টিকে অতি মূল্যবান বলে মনে করা হয়। এই মূল্য বণিকের চোখে বা রাষ্ট্রনায়কের চোখে পড়বে না। অন্য স্থলভূমি থেকে বিচ্ছিন্ন বলেই এখানে একটা দ্বীপভূমিতে বিবর্তন চলে তার আপন রাস্তায়। তার জন্ম দেয় অনন্য প্রজাতি। এই কথাটা নারায়ণদা খুব ভালোভাবে বলেছেন আপনাদের সামনে একটু আগে। মূল ভূখণ্ডের কোনো প্রাণী গোষ্ঠীর মধ্যে যদি জিনে কোনো বদল ঘটে, মূল ভূখণ্ডে যে প্রাণীরা আছে তাদের জিনে যদি কোনো বদল ঘটে, তবে তা সেখানকার অন্য সব সদস্যের মধ্যে দ্রুত বা যথেষ্ট সময় বাদে ছড়িয়ে পড়ে এবং এক অর্থে তরল হয়ে যায়। কিন্তু দ্বীপভূমির কোনো প্রাণীর শরীরে উদ্ভূত কোনো নতুন জিন, সেটা কিন্তু বাইরে ছড়িয়ে পড়তে পারে না।
সেখানে জন্ম নেয় নতুন নতুন প্রজাতি। একটি জিন বদলালিয়ে নতুন প্রজাতি জন্ম নেয় না, কিন্তু দীর্ঘ সময় বাদে, কয়েক হাজার কয়েক লক্ষ বছর বাদে সেখানে মূল ভূখণ্ডের যে প্রাণী তার থেকে আলাদা একটা প্রজাতি এখানে জন্ম নেয়। সেই জন্য সমস্ত দ্বীপ, ছোট ছোট দ্বীপ এক একটা প্রাকৃতিক ল্যাবরেটরির মতন, যেখানে প্রকৃতি এক একটা করে নতুন প্রজাতির জন্ম দিচ্ছে এবং সেই পরীক্ষা সেখানে অবিরত হয়ে চলেছে। সেই জন্য দ্বীপের যে উদ্ভিদকুল, প্রাণীকুল, তারা বরাবরই একটা অমূল্য সম্পদ। এই অনন্য প্রজাতিগুলো যাদের কেবল একটা সীমিত এলাকাতেই পাওয়া যায় তাদের আমরা বলি এন্ডেমিক স্পিসিস। এন্ডেমিক স্পিসিস কেবল দ্বীপেই থাকতে পারে তা নয়, বিশেষ প্রাকৃতিক অঞ্চলেও মিলতে পারে। যেমন ভারতের মূল ভূখণ্ডে পশ্চিমঘাট পর্বতমালা, ওরকমই বহু এন্ডেমিক স্পিসিসের আবাসস্থল। দেখতে পাচ্ছি গ্রেট নিকোবরের বাসিন্দা 11টা স্তন্যপায়ী প্রজাতি, 32টা পাখি প্রজাতি, 7টা সরীসৃপ এবং 4টি উভচর প্রজাতি পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। এমন ভাবার উপায় নেই যে এরাই এখানকার একমাত্র প্রাণী। মোট প্রজাতির সংখ্যা কিন্তু আরো অনেক বেশি। কিন্তু একটা উদাহরণ দিলে জীববৈচিত্র্যের নিরিখে গ্রেট নিকোবরের গুরুত্বটা স্পষ্ট হবে। গ্রেট নিকোবরে মোট পাখি প্রজাতির সংখ্যা হলো 71, আর তার মধ্যে আগেই বলেছি 32টা হলো এন্ডেমিক, অর্থাৎ 45%-এরও বেশি প্রজাতি সেখানে এন্ডেমিক পাখির ক্ষেত্রে। আর এই যে কথাটা হচ্ছে পাখিদের ক্ষেত্রে বলা হচ্ছে, তারা এমন একটা প্রাণী যারা মূল ভূখণ্ড থেকে কোনো দ্বীপে উড়ে আসতে পারে বা দ্বীপ থেকে অন্যত্র উড়ে যেতে পারে, যদি তাদের প্রকৃতি এবং দ্বীপের দূরত্ব সেই চেষ্টার অনুকূল হয়। কিন্তু তাহলে সরীসৃপ, উভচর এবং স্তন্যপায়ী অন্য কোথাও ছড়াতে গেলে, যাদের নোনা জলে না সাঁতরে উপায় নেই, তাদের বেলায় এই দ্বীপের এন্ডেমিক সদস্যের অনুপাত কি দাঁড়ায়? নিশ্চয়ই আরো বেশি হবে। গ্রেট নিকোবরে রয়েছে একটা বিশেষ প্রজাতির শ্রু। বলা চলে এরা কিছু দূর অব্দি ছুঁচোর আত্মীয় এক প্রাণী, কিন্তু অন্য ফ্যামিলির প্রাণী। গ্রেট নিকোবরে রয়েছে নিকোবর পিজিয়নের মতন এক বিস্ময়কর পাখি, যার গায়ের ঝালরের মতো পালক দেখলে বিশ্বাস হতে চায় না যে অমন একটা পাখি থাকা সম্ভব। আরেকটা উল্লেখযোগ্য প্রাণী যার কথা বারবার এসছে আজকে, জায়ান্ট লেদারব্যাক টার্টল, তার কথা আমরা অধ্যাপক শেখসের লেখাতে শুনেছি। এদের একটা অংশ আসে সুদূর অস্ট্রেলিয়া থেকে, একটা অংশ আসে আফ্রিকার কাছাকাছি এলাকা থেকে। ঠিক যেখানে বন্দর নগরী গড়ার কথা হচ্ছে, সেখানেই এদের ডিম পাড়ার আদর্শ ক্ষেত্র। সরকারি তরফে জানানো হয়েছে এমন ব্যবস্থা নাকি নেওয়া হবে যাতে তাদের ডিম পাড়তে আসা যাওয়ায় বাধা সৃষ্টি না হয়। এর থেকে বড় মিথ্যে আর কিছু হতে পারে না। আমরা অবাক হয়ে ভাবতে থাকি যে এই মিথ্যে ঘোষণায় শিলমোহর দিয়েছে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, WII বা সাপন, সালিমান ইনস্টিটিউট ফর অর্নিথোলজি অ্যান্ড ন্যাচারাল হিস্ট্রির মতো মাথাভারী প্রতিষ্ঠান, যাদের উপরে আমরা নির্ভর করে থাকি, যাদের কাছ থেকে আমরা গাইডেন্স চাই বন্য প্রাণ বিষয়ে, প্রকৃতি বিষয়ে, ইকোলজি বিষয়ে, তারা এই জিনিসটাতে সম্মতি দিয়েছে, এই প্রজেক্টে সম্মতি দিয়েছে। পরিসংখ্যান আরো অনেক দেওয়া যায়, কিন্তু ঘটনা হলো এবার কি করণীয়। গ্রিন ট্রাইব্যুনালের কাছে পেশ করা যুক্তিযুক্ত অভিযোগও যখন এই কলকাতা শহরেই বিচারের দরজায় নিষ্ফল মাথা কোটার সামিল হয়, তখন নিতান্ত হতাশার সঙ্গে একটা ক্রোধ জন্ম নিতে থাকে। এই ক্রোধ আরো বেশি মানুষের মধ্যে ছড়ালে সম্মিলিত প্রতিবাদের জেরে হয়তো কিছু পরিবর্তন আসতে পারে, হয়তো তাও আসবে না, কিন্তু প্রতিবাদটা জারি রাখা জরুরি। আমি অনুরোধ করব শ্রী পঙ্কজ শেখসারিয়ার সংকলিত এই বইটা নিজেরা পড়ুন এবং আরও মানুষদের পড়ান। বাংলা অনুবাদটা আমরা সেই লক্ষ্যেই এখানে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি। প্রতিবাদের ঢেউ তোলার জন্য সেটাই প্রাথমিক শর্ত। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি বাকি দুজন বক্তাকেও মঞ্চে ডেকে নেব, পঙ্কজ শেখসারিয়া আর প্রফেসর নারায়ণ ঘরাইকে। আমরা আমাদের নির্ধারিত সময়টার শেষে পৌঁছে গেছি, তাই খুব বেশি প্রশ্ন আমরা নিতে পারবো না, কিন্তু কয়েকটি প্রশ্ন 5 মিনিট মতন আমরা চেয়ে নিয়েছি কাগজখানি থেকে। হলের লাইটটা
প্রজেক্টরটা কি খোলা থাকবে? একজন প্রশ্ন করবেন বলছিলেন প্রজেক্টর এটা বন্ধ করে Pankaj, hi. This is Kaveri here. Just wondering, given that WII already had the history of doing horrible EIA stuff, if you think of Narmada days, we remember those days, right? So I'm wondering whether there was any other organizations other than SACON or WII, any other organizations wanted to do any kind of biodiversity studies, or was it possible to do it? So the thing is that in this case, because the WII plays a very important role in the regulatory mechanism, I think they get the authority to give the permissions. Where the studies are concerned, and that's another very interesting story as now, because in the environmental clearance conditions, there are a lot of other things where the people are going to be doing studies to assess the impact of what is happening, and the very organizations like the WII, they gave permission, is also getting money now to study the impact. So where this particular thing is concerned, I didn't have time to mention. In a meeting of the National Board for Wildlife, the director of WII said it is okay to go ahead with the project. Then some friends filed an RTI, and 3 months later, in an RTI response, the WII said, we have not done any work on turtles in the Andaman and Nicobar Islands. But because of our structure, they have the authority to be on those national institutions and boards, which allows them to give permission. Now, the other organizations that are involved are not so much in terms of giving the permissions, but now a few thousand crores of rupees are being sought to do studies of the species that are going to kind of go away. So, there are also conflict of interest, which I just recently been writing about something. So, I think there are also institutional issues. I mean, why they are doing that, and the structure of our environmental governance also comes into question. And like you say, this is a very obvious case, but there are many such cases across the country where fantastic habitat species have been signed away in this time. I mean, things that we don't even know. I don't think many people knew about the amendment that was done a few years ago. I think 2021 or 2022, right? So, just pass on to the next question because we're really short of time. So I'm just wondering whether, what can we do about, as people, as citizens, what can we do, do you think? We can take it together, sure. Any other questions? Let's take the questions together. Hi Pankaj, I am Shuman. I'm yet to go through your book, but I have heard those things from Professor Gorai and see some of the glimpses. My question is that what is the role of Coastal Zonal Management Authority, because their permission is mandatory before initiating any project in the ecologically vulnerable areas, because I think this area falls under the CRZ areas. So their permission is equally necessary along with the CPCB clearance before starting such infrastructure, because The quick answer is permissions have been given. How they have been given, we can share the process by which that betrayal, that kind of thing happened. It's quite shocking what's happened here. Okay, just two more questions here and then we'll stop. Just a small question. Is it done just to cut off the influence of China? We take all the questions together. So just two more questions there. One to the last gentleman and the last row. Yes. Thank you to all the panelists. I have a question. Is that today we are discussing about this quote-unquote development and all. It's not only happening in Andaman and Nicobar Islands, but also across the nation, in Madhya Pradesh and Arunachal and all. But somehow what I think that in these seminars and all, where there are awareness, we can develop awareness, we can talk about it and all, but if W means the wildlife, this institute, they give a permission and all,
somehow, somewhere we are just stuck with academia and activism. But I think there should be some very, very deliberate attempt to stop this kind of projects and also what is exactly the solution? And the gentleman in the last row. I think that's. Like all of us present here, I'm sure that the facts that have been laid before us incite anger, frustration, and many such things, thinking that we are just sitting here and listening to the problem so beautifully presented by all the panelists. I would restrict myself to one single question. What exactly do you think, with all three of you and maybe ma'am also, for people not to sit like in halls listening to lectures and seminars, but to grow, gather together enough strength. And although Judeli Kaur has said that, well, we can protest, but maybe to little effect. What else can be done so that we can grow and make the government think twice, even at this very least? Thank you, sir. And just 3 minutes for all three of you to answer. আমি বাংলায় বলছি, যুবকরও কথাটা আমি শুনলাম। আসলে আমার এটা সত্যি কথা বলতে কি সরাসরি উত্তর আমরা কেউ জানি না। যদি সেরকম কোনো ধরাবাধা উত্তর, প্রতিষ্ঠিত উত্তর থাকতো তাহলে পরে আমরা সেই পথটাই ধরতাম এখন এখানে সভা না করে। আসলে আমাদের মনে হয় যে প্রতিবাদের একটা ধারা যেরকমভাবে পাহাড়ি একটা ছোট্ট জলের ধারা যেরকম আস্তে আস্তে এক জায়গায় হয়ে একটা বড় স্রোতের জন্ম দেয়, আমার মনে হয় এইরকম ছোট ছোট অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সেই মোমেন্টামটা অর্জন করতে পারি যেটা এক সময় একটা বড় প্রতিবাদের ঢেউ তুলতে পারে। এছাড়া মানে অন্যান্য অ্যাক্টিভিজমের রাস্তা যেগুলো আছে সেটা হচ্ছে সরাসরি গিয়ে প্রতিরোধ গড়ে তোলা, রাস্তা অবরোধ করা, সেগুলো তো পড়ে, কিন্তু সেই জন্য একটা বড় শক্তি লাগে, একটা জনশক্তি লাগে। সেইটা তৈরির জন্য আমার মনে হয় এই বইটা এবং আরো আপনাদের মতন এরকম আরো মানুষের সাহচর্য হয়তো সেইটাকে সম্ভব করে তুলতে পারে, আমার এটাই মনে হয়। আমি প্রফেসর সেক্সেরিয়ার যে মূল গ্রন্থটি সেখানে মুখবন্ধ লিখেছেন প্রফেসর গ্যাটগিল, মাধব গ্যাটগিল। ইদানিংকালে আমার মানে জ্ঞানত একজনই স্মরণীয় ব্যক্তি আমি মনে করি যে সুন্দরলাল বহুগুণার পরে, যে কিনা এই বিষয়গুলো নিয়ে সবসময় একটা সঠিক চিন্তা ভাবনা করেছেন এবং সরকার বা রাষ্ট্রকে তার পরামর্শ দান করেছেন। এক জায়গায় উনি বলেছেন মুখবন্ধে যে মিডিয়া এবং জনসাধারণ, বিরাট সংখ্যার জনসাধারণ হয়তো নয় কিন্তু অল্প সংখ্যক আজকের দুনিয়াতে, এই যে ডিজিটাল দুনিয়া, আমরা নানাভাবে আমাদের প্রতিবাদ লিপিবদ্ধ করতে পারি, সরকারের কাছে পৌঁছে দিতে পারি এবং এইগুলোই সমাজের বিবেক হিসেবে কাজ করবে। এবং অতীতে বহু জিনিস, বিশেষ করে ওয়েস্টার্ন ঘাট থেকে শুরু করে হিমালয়ের বিভিন্ন ভঙ্গুর অঞ্চলে যে ঘটনাগুলো ঘটছিল, সেখানে মোরাটোরিয়াম আনতে বাধ্য হয়েছে সরকার শুধু জনগণের প্রতিরোধের জন্য। গ্রাসরুট লেভেলে অনেক পরেই সবাই যায়, কিন্তু আস্তে আস্তে করে টপ ডাউন মেথডে এই জিনিসগুলো পার্কুলেটেড হয় বলে আমার মনে হয়। তো সেই জায়গা থেকে আমরা সবসময় তো আশায় বুকবাদী সবকিছু নিয়ে সেই আশা ভরসার স্তর থেকে একটা বিশ্বাস জন্মায়, সেই বিশ্বাস থেকে একটা প্রতিবাদের ভাষা তৈরি হয়। যাই হোক, এই ধরনের হিন্দিতে হবে, বাংলায় হতে যাচ্ছে, আরো অনেক ভাষাভাষী অঞ্চলে বিষয়টা নিয়ে মানুষ চিন্তা ভাবনা করবেন এবং ভবিষ্যতে আমরা নিশ্চয়ই একটা প্রতিবাদের স্তর তৈরি করব। নিকোবরে পারবো কিনা জানি না, কিন্তু অন্য জায়গায় হয়তো পারবো। I will just very quickly, I just respond to sir the last. I think if I understood what you say, and I'm amazed that we're having this conversation within 3 months of the release of the book in Calcutta on the English version. I think this shows the possibility of what can be done, even if a small bunch of people reaches out, and the reach out and the outreach of the issues will be so much wider.
And finally, I think at the end of the day, we as citizens have certain tools and certain possibilities with us. The media, the administration, the courts, and there's all that we can do because we are not in power. So I think to be able to mobilize these institutions, whether in the media or in the public, and I just find this event to be such a moment of hope that we have an entire translation of this book, and I don't know whom all we will reach to and who might then decide to take it up further. So this kind of exponential growth of interest and awareness is probably our only hope. And I think it's very important that we have to have hope, otherwise we won't be able to go forward. So then other things can be mobilized. I think there's a lot to be done, and there is a lot of need and there's a lot of possibility of hope. So thank you so much, Shipra, for all of you for putting this together. বক্তাদের ধন্যবাদ, আপনাদের ধন্যবাদ, কারোধ্বনিকে আরেকবার আমাদের কৃতজ্ঞতা জানিয়ে আমি এই অনুষ্ঠানটি শেষ করছি। We'll wait for 3 or 15 minutes. We are really